দেশে হাম ও উপসর্গ নিয়ে ঠেকানো যাচ্ছে না শিশু মৃত্যু, 3 জেলায় প্রাণ গেল আরো 3 জনের। সিলেটে পেডিয়াট্রিক আইসিইউ সংকট। ডাক্তার আনতে কইছে দিয়া আইসিইউ লাগবে, আইসিইউ মিলেন না মানে চিন্তা লইয়া সুস্থভাবে বাড়িখানে যেতাম। তবে আমাদের হাসপাতালেও আইসিইউর মতো কোনো সেবা চালু করা যায় কিনা সেটি নিয়ে চিরাই একটি আমরা সিদ্ধান্ত নিব। কাল যশোর যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মেডিকেল কলেজ হাসপাতালের ভিত্তিপ্রস্তর স্থাপন উদ্বোধন করবেন খাল পুনর্খনন কাজের। যশোর মেডিকেল কলেজে 500 শয্যা বিশিষ্ট হসপিটালটি তিনি উদ্বোধনের মাধ্যমেই যশোর মেডিকেল কলেজকে একটি পূর্ণাঙ্গ মেডিকেল কলেজ হসপিটালে রূপান্তর করবেন। মাননীয় প্রধানমন্ত্রী আশাকে কেন্দ্র করে আমরা যশোরের উন্নয়নের চাকাকে আবার সচল করতে চাই। যুক্তরাষ্ট্রে নিহত বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা সুলতানা বৃষ্টির গ্রামের বাড়িতে শোকের ছায়া, হত্যায় জড়িতদের বিচার দাবি। আমন্ত্রণ জানাচ্ছি সংবাদ সারা দেশে, আপনাদের সঙ্গে থাকছি আমি মারফি রহমান। এতক্ষণ শিরোনাম দেখছিলেন, এবার বিস্তারিত। হাম ও উপসর্গ নিয়ে থামছি না মৃত্যু। নতুন করে ঢাকা সংক্রামক ব্যাধি হাসপাতাল, সিলেট ওসমানী মেডিকেল ও ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে আরও 3 শিশুর মৃত্যু হয়েছে। দেশের বিভিন্ন হাসপাতালে বাড়ছে রোগীর ভিড়। রাজশাহী মেডিকেলে 24 ঘন্টায় হাম ও উপসর্গ নিয়ে নতুন করে ভর্তি হয়েছেন 22 জন। ছাড়পত্র দেওয়া হয়েছে 46 জনকে। ময়মনসিংহ মেডিকেলে 24 ঘন্টায় নতুন রোগী ভর্তি হয়েছেন 28 জন। এছাড়া বরিশাল, চট্টগ্রাম, রংপুর ও খুলনা বিভাগের বিভিন্ন হাসপাতালেও রোগীর ভিড় রয়েছে। আইসোলেশন ওয়ার্ডের শয্যা সংকটে অনেক হাসপাতালের বারান্দায় রেখেও রোগীদের চিকিৎসা দেওয়া হচ্ছে। এতে বাড়ছে সংক্রামক ঝুঁকি। বাড়তি চাপ সামাল দিতে হিমশিম খেতে হচ্ছে চিকিৎসক ও নার্সদের। এক মাস থেকে ঠান্ডা, সর্দি, জ্বর, কাশি, এরপরে হাম বাড়াইছে। হাম বাড়ানো যে 10 দিন হলো। রক্তে ইনফেকশন, হাম হয়েছে হলো আজকে 12 দিন হলো, 13 দিন হলো হাম হওয়া, আজ 12 দিন হলো ভর্তি হওয়া। বাচ্চা প্রায় 1 মাস হলো অসুস্থ। আমরা সিরাজগঞ্জ মেডিকেলে ছিলাম, ওখান থেকে পারেনি, আমাদের এখানে পাঠিয়েছে। এখন 9 দিন ধরে বাচ্চা প্রায় অনেকটাই সুস্থ। হামের বিষয়ে জানতে আমরা ঘুরে আসবো সিলেট থেকে। সেখান থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী নাবিল হোসেন। নাবিল, সিলেটের চিত্র কেমন? 24 ঘন্টায় হাসপাতালে নতুন করে কতজন রোগী ভর্তি হলো? চিকিৎসা সেবা নিয়ে চিকিৎসকরা কি বলছেন? সব মিলিয়ে বিস্তারিত করে একটু জানতে চাই। মারফি, আমরা যখন এই লাইভে সংযুক্ত হচ্ছি তার কিছুক্ষণ আগে আমাদের কাছে তথ্য আসে যে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আরও এক শিশু, যিনি হাম উপসর্গ নিয়ে ভর্তি হয়েছিলেন, তার মৃত্যু হয়েছে। অর্থাৎ এ নিয়ে চলতি মাসের 20 দিনে 11 জন শিশু হামের উপসর্গ এবং হাম আক্রান্ত হয়ে মারা গেলেন। এবং আমরা এই মুহূর্তে আছি সিলেট শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতাল, যেটি হামের উপসর্গ কিংবা হাম নিয়ে যারা আসবেন তাদেরকে প্রাথমিকভাবে এখানেই চিকিৎসা দেওয়া হয়। হামের জন্য ডেডিকেটেড করে রাখা হয়েছিল এই হাসপাতালটি। সেখানে 100টি শয্যা, কিন্তু আজকে দুপুর পর্যন্ত এখানে 107 জন রোগী ভর্তি আছেন। অর্থাৎ শয্যার চাইতে রোগীর সংখ্যা বেশি, যার কারণে এখানে এখন অনেক ওয়ার্ডেই মেঝেতে রেখে আসলে রোগীদের চিকিৎসা দেওয়া হচ্ছে। এবং এই হাসপাতালের যারা চিকিৎসক, নার্স, সেটিও আসলে এখন ধীরে ধীরে অপ্রতুল হয়ে যাচ্ছে, কারণ রোগীদের যে চাপ বাড়ছে। হাসপাতালে শয্যার পাশাপাশি সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে শিশুদের জন্য যারা হামের রোগী, তাদের আসলে নানা শারীরিক জটিলতা এবার তৈরি হচ্ছে। চিকিৎসকরা বলছেন নিউমোনিয়া, হার্ট ফেলিওর সহ নানা শারীরিক জটিলতা প্রকট হওয়ায় তাদের আইসিইউর প্রয়োজন। কিন্তু এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে যে পেডিয়াট্রিক আইসিইউ শিশুদের জন্য, সেটি 10 শয্যার। ইতিমধ্যে সেটি গতকালই পরিপূর্ণ হয়ে গেছে। ফলে সেখানে আর কোনো রোগীদের যাদের অবস্থা আশঙ্কাজনক তাদের সেখানে নেওয়ার সুযোগ নেই। অর্থাৎ সব মিলিয়ে একটি আসলে আশঙ্কাজনক পরিস্থিতির দিকেই সিলেটে যাচ্ছে। প্রথম দিকে আসলে সিলেটে হামের পরিস্থিতি অনেকটাই স্বাভাবিক ছিল, কিন্তু দিন যত যাচ্ছে সেই পরিস্থিতি আশঙ্কাজনক হচ্ছে। এবং এখন পর্যন্ত আসলে সিলেটের বিভিন্ন হাসপাতালে 190 জন রোগী চিকিৎসাধীন রয়েছেন। নতুন করে আসলে রোগীদের সংখ্যা বাড়ছেই। স্বাস্থ্য সংশ্লিষ্টরা বলছেন যত বেশি টিকা আসলে দেওয়া যাবে, হামের প্রকোপ আসলে তত কমবে। নাবিল, ধন্যবাদ জানাচ্ছি আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। সিলেটে ক্রমেই বাড়ছে হামের প্রকোপ, হাসপাতালে বাড়ছে আশঙ্কাজনক রোগীদের হার ও মৃত্যু। এর মধ্যে পরিপূর্ণ হয়ে গেছে পেডিয়াট্রিক আইসিইউ, ফলে ধীরে ধীরে তৈরি হচ্ছে আইসিইউ সংকট। বিকল্প উপায়ে চিকিৎসার ব্যবস্থা করছেন সংশ্লিষ্টরা।
3 মাস বয়সী শিশু আয়ান। হাসপাতালের শয্যায় মায়ের কোলে শুয়ে লড়াই করছে হামের সাথে। শারীরিক অবস্থার অবনতি হওয়ায় প্রয়োজন আইসিইউর। তবে কোথাও আইসিইউ বেড না পেয়ে এমন আকুতি স্বজনদের। ডাক্তার আনতে কইছে দিয়া আইসিইউ লাগবে, আইসিইউ মিলেন না বিদায় দেখেন 2টা অক্সিজেন লাগাইছে 2 মুখায়। নাতিও তাহলে সুস্থভাবে বাড়ি খানো যেতাম ওখান টাইম সরকারের টাইমে আবেদন আর কোনো আবেদন নাই। শুধু আয়ান নয়, সিলেটে হাম রোগীদের জন্য নির্ধারিত শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে আরও বেশ কয়েকজন রোগীর অবস্থাই আশঙ্কাজনক। তবে হাম আক্রান্ত শিশুদের জন্য উসমানী মেডিকেলের পেডিয়াট্রিক আইসিইউ এরই মধ্যে রোগীতে পরিপূর্ণ। ফলে বিকল্প চিকিৎসা ব্যবস্থার চেষ্টা করছেন সংশ্লিষ্টরা। আইসিইউতে পাঠানোর আগে কোনো ম্যানেজমেন্ট বা করা যায় কিনা সে ব্যাপারেও আমাদের চিন্তাভাবনা আছে। আজকে আমরা সবাই মিলে মিটিংয়ে বসেছি। আমরা আসলে ভবিষ্যতে এরকম কোনো সংকট আসলে কিভাবে আমাদের হাসপাতালেও আইসিইউর মতো কোনো সেবা চালু করা যায় কিনা সেটি নিয়ে চিরাই একটি আমরা সিদ্ধান্ত নিব। চিকিৎসকরা বলছেন, ইমিউনিটি কমে যাওয়ায় এবার শিশুদের নানা শারীরিক জটিলতা ও মৃত্যুহার বাড়ছে। আপনি যদি একটা প্রপোর্শন অফ পিপুলকে কমিউনিটিতে ভ্যাকসিনেশন করেন তাহলে দেখা যাচ্ছে ওর থেকে ওর স্প্রেডটা যেমন কমে যায়, আবার অন্যরাও ওর থেকে পার্শিয়ালি মানে সাবক্লিনিক্যাল ইনফেকশন বলে, সাবক্লিনিক্যাল ইনফেকশনে ওদের মাইল্ড সাইন সিমটম হয় কিন্তু ওরাও ইমিউনিটি ডেভেলপ করে ওদের শরীরে। এখন পর্যন্ত সিলেট বিভাগে হাম ও উপসর্গ নিয়ে মারা গেছেন 9 শিশু। হাসপাতালে ভর্তি আছেন 169 জন। নাবিল হোসেন, যমুনা নিউজ, সিলেট। যশোরবাসীর দীর্ঘদিনের প্রত্যাশা পূরণে কাল যশোর যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। উদ্বোধন করবেন মেডিকেল কলেজের 500 শয্যার আধুনিক হাসপাতালের ভিত্তিপ্রস্তর। পাশাপাশি 50 বছর পর নিজ হাতে সূচনা করবেন খাল পুনর্খননের কাজ। এ লক্ষ্যে নেওয়া হয়েছে সর্বাত্মক প্রস্তুতি। দীর্ঘ 5 দশক পর বাবার অসমাপ্ত স্বপ্ন পূরণে যশোর সফর করবেন তারেক রহমান। 1976 সালের 1 নভেম্বর শার্শার উলাসী যদুনাথপুর খাল খননের মধ্য দিয়ে এক স্বপ্নের বীজ বপন করেছিলেন প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান। আর 2006 সালে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার হাত ধরে শুরু হয় যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের যাত্রা। সব মিলিয়ে যশোরে যে উন্নয়নের যাত্রা, সে যাত্রায় জেগেছে নতুন আশার আলো। নতুন করে সেই খাল খননের মাধ্যমে ওই অঞ্চলের কৃষকদের মুখে হাসি ফুটবে। মানুষের যে উত্তাল দেখতেছি তাতে আমরা আশা করছি যে লক্ষাধিক লোকের সমাগম ঘটবে। আশা সফরে প্রধানমন্ত্রী উদ্বোধন করবেন যশোর মেডিকেল কলেজের 500 শয্যার আধুনিক হাসপাতালের ভিত্তিপ্রস্তর। পাশাপাশি 50 বছর পর নিজ হাতে সূচনা করবেন খাল পুনর্খননের কাজ। যশোর মেডিকেল কলেজে 500 শয্যা বিশিষ্ট হসপিটালটি তিনি উদ্বোধনের মাধ্যমেই যশোর মেডিকেল কলেজকে একটি পূর্ণাঙ্গ মেডিকেল কলেজ হসপিটালে রূপান্তর করবেন। মানুষের দেখছে যে কোনো সমস্যা খুলনা যেতে হয়, ঢাকায় যেতে হয়, ইন্ডিয়ায় যেতে হয়, এইগুলো সুবিধা হবে, খুব ভালো হবে। 500 শয্যার আধুনিক এই হাসপাতাল দক্ষিণ পশ্চিমাঞ্চলের স্বাস্থ্য সেবায় বড় সংযোজন। এখানেই মিলবে মানসম্মত চিকিৎসা, কমবে ভোগান্তি, এমনটাই আশা স্থানীয়দের। আমাদের প্রত্যাশাতে আমাদের এই মেডিকেল কলেজ হাসপাতাল সুন্দরভাবে হইলে আমাদের সব দিক থেকে আমাদের একটা উপকার হবে। কম টাকার ভিতরে সরকারি একটা প্রাইভেট হিসেবে হাসপাতালে যে আমাদের শুধু চিকিৎসার জন্য একটু কিছু একটা করে দিতে পারে, তাহলে আমাদের মনে হয় যে আমাদের মতো খেটে খাওয়া শ্রমিক যাতে চলতে পারে। এছাড়া প্রধানমন্ত্রীর এই সফর শুধু খাল খনন বা উদ্বোধনেই সীমাবদ্ধ নয়, এটি জেলার উন্নয়নের ধারাকে নতুন গতি দেওয়ার একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। এ লক্ষ্যে নেওয়া হয়েছে সর্বাত্মক প্রস্তুতি, বলছেন জ্বালানি প্রতিমন্ত্রী। মাননীয় প্রধানমন্ত্রী যশোর আশাকে উপলক্ষ করে শুধু উলসী খাল পুনঃখনন না, শুধু 500 শয্যা বিশিষ্ট মেডিকেল কলেজ হাসপাতালে ভিত্তিপ্রস্তর স্থাপন না, এই মাননীয় প্রধানমন্ত্রী আশাকে কেন্দ্র করে আমরা যশোরের উন্নয়নের চাকাকে আবার সচল করতে চাই। প্রধানমন্ত্রীর এই সফর জেলার উন্নয়নের চাকা আরও গতিশীল করবে, এমনটাই প্রত্যাশা স্থানীয়দের। জারিন অর্নি, যমুনা নিউজ। ডিপো থেকে তেলের সরবরাহ বাড়ানোয় দেশের বিভিন্ন জেলায় পাম্পগুলোতে আগের তুলনায় গ্রাহকদের সিরিয়াল কমেছে। তবে কিছু জেলায় তেল সংকটে এখনও সাময়িকভাবে বন্ধ রাখা হচ্ছে অনেক পাম্প।
খুলনা বিভাগে আগের তুলনায় জ্বালানি তেলের সরবরাহ বেড়েছে, তবে সাতক্ষীরা, কুষ্টিয়া সহ কয়েকটি জেলার পাম্প মালিকরা জানিয়েছেন চাহিদা বেশি থাকায় মজুদ দ্রুত ফুরিয়ে যাচ্ছে, তাই সাময়িকভাবে বন্ধ রাখতে হচ্ছে অনেক পাম্প। এজন্য ব্যক্তি পর্যায়ে অতিরিক্ত জ্বালানি মজুদকে দায়ী করেছেন তারা। রংপুর বিভাগের বিভিন্ন জেলার পাম্প মালিকদের অভিযোগ, ডিপো থেকে সরবরাহ বাড়ানোর কথা থাকলেও তা হয়নি, ফলে তেল সংকটে ফিলিং স্টেশন বন্ধ রাখতে বাধ্য হচ্ছেন তারা। ময়মনসিংহ বিভাগের জামালপুর ও শেরপুরের ফিলিং স্টেশনগুলোর চিত্র আগের মতোই। তেলের জন্য এক পাম্প থেকে আরেক পাম্পে ঘুরছেন গ্রাহকরা। রাজশাহী ও চট্টগ্রাম বিভাগের বেশিরভাগ জেলাতেই আগের তুলনায় গ্রাহকদের ভোগান্তি কমেছে, তবে চাহিদার তুলনায় সরবরাহ অপ্রতুল থাকায় কুমিল্লা, ফেনী সহ কয়েকটি জেলায় এখনও সাময়িকভাবে অনেক পাম্প বন্ধ রাখতে হচ্ছে বলে জানিয়েছেন মালিকরা। সরকারের অবশ্যই উচিত যে এই পর্যবেক্ষণ করা বা এটা মনিটরিং করা। অভিযোগ নেই, আমরা যদি সব তেল ভালোভাবে পাতাম তাহলে আমরা চলতে পারতাম। দাম বাড়ার পরে আগে থেকে একটু ভোগান্তিটা কমছে। আগে যেমন লাইন দেওয়া লাগবে 3 ঘন্টা 4 ঘন্টা, এখন মোটামুটি আধা ঘন্টা 20 মিনিট মতো হয়ে যাচ্ছে। যে যেমন চাচ্ছে মোটামুটি চেষ্টা করছি সেভাবে দেওয়ার, এবং আমরা মোটামুটি তেল পাচ্ছি। এখন সমস্যা অনেকটাই নিরসন হয়ে গেছে। কুমিল্লায় নিত্যপণ্যের বাজারে অস্থিরতা যেন প্রতিদিনকার চিত্র। কয়েকদিনের ব্যবধানে বেড়েছে ভোজ্য তেল, চিনি ও মুরগি সহ বিভিন্ন পণ্যের দাম। বাজার ভেদে একই পণ্যের দাম আবার ভিন্ন। বিক্রেতারা বলছেন জ্বালানি সংকটের অজুহাতে কোম্পানিগুলো পণ্যের দাম বাড়িয়েছে, ফলে ভোগান্তি বেড়েছে সাধারণ মানুষের। অস্থির বাজার নিয়ে যেন স্বস্তির কোনো খবরই নেই। নিত্যপণ্যের দাম ক্রেতা সাধারণের নাগালের বাইরেই থাকে বছরের সিংহভাগ সময় জুড়ে। দাম বৃদ্ধির পর সেই একই পণ্যের দামও আবার বাজার ভেদে হয় ভিন্ন। কুমিল্লার বাজারগুলোই যেন প্রতিযোগিতা চলছে কে কার চেয়ে বেশি দামে পণ্য বিক্রি করতে পারে। এখন যে দামগুলো আছে সাধারণ পাবলিক রেঞ্জের বাইরে। অনেক দোকানে 110 টাকা, আগে দেখা যায় 98 টাকা কিনতাম, 95, 98 টাকা। এখন সব জিনিসই তো আমাদের সাধ্যের বাহিরে। সব জিনিসের দাম মরক্ষণ ওই প্রতি শুক্রবার এলে 10 টাকা 20 টাকা বাড়া। বিক্রেতারা বলছেন পাইকারি বাজারে দাম বৃদ্ধির প্রভাব পড়েছে খুচরা বাজারে। মধ্যপ্রাচ্য যুদ্ধের যে তেলের সংকটটা দেয়, কাস্টিং খরচ বেশি, তারা এটা কাজটা দেয়। অর্ডার নিতে এবং তেল দিয়ে যাইতো, এখন তারা কোনো তেল দিয়ে যায় না, অর্ডার নেয় না, যাই আনতে হয়। আনতে গেলে তারা পোলাও চাল দিবে, বাসমতি চাল, সরিষার তেল এটার সাথে আনতে হয়। ওই গ্রুপের যে মালগুলো আছে, অন্যান্য আনুষঙ্গিক মাল, আটা, ময়দা, চাল, সরিষার তেল, এই মালগুলো আমরা নিজেরাই কালেক্ট করতে হয়। মানে তারা চাপাই দিতেছে, আমরাও আনতে হয়। ব্রয়লার 180 টাকা, সোনালি 360 টাকা, আর লেয়ারটা 380 টাকা। 10 টাকা বাড়ার কারণ বর্তমানে মনে করেন আমরা দূর দূরান্ত থেকে মুরগি আনি, বুঝছেন নি। কয়েকদিনের ব্যবধানে নানা পণ্যের দাম কেজিতে বেড়েছে 10 থেকে 20 টাকা পর্যন্ত। ভোজ্য তেল, চিনি ও মুরগির বাজার সবচেয়ে বেশি অস্থিরতা। ক্রেতারা বলছেন যে কোনো অজুহাতে পণ্যের দাম বাড়ানো বিক্রেতাদের অভ্যাস হয়ে দাঁড়িয়েছে। তরকারির দাম কিছুতে কমে না, তারপর আমাদের কিনা করতে হয়, খাওয়া তো লাগে। বাজারে মনিটরিং অবশ্যই দরকার, প্রতিদিন না হোক সপ্তাহে 2-3 দিন মনিটরিং অবশ্যই প্রয়োজন। পাবলিকের কথা কিছু লাভ হচ্ছে না, যাই না বাওয়াত অজুহাত, বুঝছেন নি। আর তারা কইব কি তেলের দাম বেড়ে গেছে গা। প্রশ্ন উঠেছে বাজার ভেদে কেন দামের এমন পার্থক্য? মূল্য নিয়ন্ত্রণে প্রশাসনের নজরদারির ঘাটতিই কি এর কারণ? বাজারের একটু নিয়ন্ত্রণের বাইরে। আমাদেরই বিশ্বাস বর্তমান যে সরকার আছে, আমাদের এই সরকার, তারা বাজার মনিটরিংটা করলে বাজারের ক্রেতা সাধারণ এবং কি ব্যবসায়ীরা অত্যন্ত খুশি হবে। এই অবস্থায় সবচেয়ে বেশি ভোগান্তি হয় ক্রেতাদের। কঠোর নজরদারির মাধ্যমে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার তাগিদ তাদের। খোকন চৌধুরী, যমুনা নিউজ, কুমিল্লা। চরম ভোগান্তিতে পড়েছেন নোয়াখালী ঢাকা রেল রুটে যাতায়াতকারীরা। ইঞ্জিন সংকটে প্রায় ঘটছে শিডিউল বিপর্যয়। দীর্ঘদিন ধরে বন্ধ রয়েছে যাত্রী, মেল, ডেমো সহ একাধিক ট্রেন সার্ভিস ও স্টেশন। তাই ভোগান্তি থাকলেও সড়ক পথে চলাচল করতে হয় সাধারণ যাত্রী ও ব্যবসায়ীদের। এক সময় এই রেল লাইনে গর্জন তুলে ছুটে চলত একের পর এক ট্রেন, যাত্রীদের কোলাহলে মুখর থাকত স্টেশন। কিন্তু ইঞ্জিন বিকল সহ নানা জটিলতায় দীর্ঘদিন ধরে নীরব পড়ে আছে ব্যস্ত সেই রেলপথ। বিভিন্ন কৃষি পণ্য উৎপাদনের পাশাপাশি উপকূলীয় অঞ্চলে মাছ চাষের জন্য প্রসিদ্ধ
নোয়াখালী। প্রায় ৩,৬০০ বর্গ কিলোমিটার জুড়ে বসবাস ৪০ লাখ মানুষের। অর্থনৈতিকভাবে গুরুত্বপূর্ণ হলেও রাজধানীর সাথে জেলাবাসীর চলাচল করতে হয় সড়ক পথে। অথচ একসময় নোয়াখালী ঢাকা রুটে দিনে রাতে ৮ বার ট্রেন যাতায়াত করত। চলাচল ছিল চট্টগ্রাম, চাঁদপুর, লাকসাম সহ আরও কিছু রুটে। তবে ধীরে ধীরে ট্রেন সংকটে সম্পূর্ণ বন্ধ হয়ে যায় অধিকাংশ স্টেশনের কার্যক্রম। কুমিল্লার সাথে নিয়মিত যাতায়াত ছিল, তারপরে ডেমো ট্রেন ছিল, ডেমো ট্রেন কুমিল্লা টু নোয়াখালী সরাসরি যাতায়াত করতো। ট্রেন আসে কিন্তু থামে না, বুঝছেন, মানে ট্রেন চলে যায়, একটা ট্রেন আসে মাত্র। রেল ব্যবস্থা বন্ধ হওয়ার কারণে তার অর্থনৈতিকভাবে অনেক আমাদের সমস্যা হচ্ছে। বর্তমানে উপকূল এক্সপ্রেস নামে একটি ট্রেন নোয়াখালী ঢাকা রুটে চলাচল করে। পুরাতন ও দুর্বল ইঞ্জিনের কারণে নির্দিষ্ট সময় ছাড়লেও গন্তব্যে পৌঁছাতে সময় লাগে বেশি। সুবর্ণচর এক্সপ্রেস নামে একটি ট্রেন নতুন করে বরাদ্দ হলেও সেটি এখনো চালুই হয়নি। সুবর্ণচর এক্সপ্রেস ওটাও প্রায় বন্ধ করে, মানে সেই আজ আরো 2-3 বছর আগে এটা পাস হওয়ার পরও এখন আমরা পাই নাই। ট্রেনটা ছাড়ে 6টায়, তখন এটা এত স্লো চলে, ঢাকা বিকেলে পৌঁছে। স্টেশন মাস্টার জানান, যান্ত্রিক ত্রুটির জন্য বন্ধ অধিকাংশ ট্রেন সেবা। তবে নতুন করে ইঞ্জিন বরাদ্দ পেলে আবারও শুরু হবে রেল চলাচল। ডেমোগুলি দীর্ঘদিন চলছে, পরে বিভিন্ন যান্ত্রিক ত্রুটির কারণে এগুলি নষ্ট হয়ে গেছে। আবার যদি এগুলি মেরামত হয় তাহলে পুনরায় চালু হবে। আর নোয়াখালী এক্সপ্রেস যেটা মেল ট্রেন হিসেবে পরিচিত, এটা বহু পুরাতন ট্রেন, বহু প্রাচীন আমল থেকে চলাচল করছে। এখন আপাতত ইঞ্জিন সংকটের কারণে বন্ধ রয়েছে। নানা সংকটে নোয়াখালী লাকসাম রুটের 11টির মধ্যে 6টি স্টেশন বন্ধ রয়েছে, আর ট্রেন বন্ধ আছে 5টি। সাইফ আহমেদ, যমুনা নিউজ। গাজীপুরের টঙ্গীতে নিজ ঘর থেকে ছেলে ও রেললাইন থেকে বাবার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ভোরে টঙ্গীর বনমালা এলাকা থেকে মরদেহ দুটি উদ্ধার করা হয়। স্থানীয়রা জানায়, মায়ের মৃত্যুর পর ছেলে সাকিব পড়ালেখার পাশাপাশি চাকরি করে সংসারের হাল ধরেন। তার বাবা সোহেল হোসেন পেশায় রাজমিস্ত্রি হলেও দীর্ঘদিন ধরে মাদকাসক্ত ছিলেন। গভীর রাতে ঘুমন্ত অবস্থায় ছেলে সাকিবকে কুপিয়ে হত্যার পর বাড়ির কাছে রেললাইনে ট্রেনের নিচে ঝাঁপ দেন সোহেল। বাবা ছেলের মৃত্যুর কারণ তদন্ত করে দেখা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ। বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা সুলতানা বৃষ্টির মর্মান্তিক হত্যাকাণ্ডের শোকের ছায়া নেমে এসেছে তার পরিবার ও স্বজনদের মাঝে। যুক্তরাষ্ট্রে নিখোঁজ থাকার 10 দিন পর সামাজিক যোগাযোগ মাধ্যমে তার মৃত্যুর খবর নিশ্চিত করেছেন তার ভাই। হত্যাকাণ্ডে জড়িতদের বিচার দাবি করেছেন স্বজনরা ও এলাকাবাসী। মাদারীপুরের খোয়াজপুর ইউনিয়নের চর গোবিন্দপুর গ্রামের মেয়ে নাহিদা সুলতানা বৃষ্টি। পরিবারের বসবাস ঢাকার মিরপুর পল্লবীতে হলেও গ্রামের সাথে ছিল নিবিড় যোগাযোগ। মাত্র 7 মাস আগে উচ্চশিক্ষার জন্য যুক্তরাষ্ট্রে পাড়ি জমান তিনি। যুক্তরাষ্ট্রে পড়াশোনার সময় তার পরিচয় হয় আরেক বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমনের সঙ্গে। স্বজনদের দাবি, তাদের মধ্যে সুসম্পর্ক গড়ে ওঠে। অভিযোগ উঠেছে, গত 16 এপ্রিল লিমনের রুমমেটের সঙ্গে বিরোধের জেরে দুইজনকে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে অপহরণ করা হয়। এরপর টানা 10 দিন নিখোঁজ থাকার পর সামনে আসে ভয়াবহ খবর। 8 দিন পর আইনশৃঙ্খলা বাহিনী উদ্ধার করে জামিল আহমেদ লিমনের খণ্ডিত মরদেহ। একদিন পর ডিএনএ পরীক্ষায় নিশ্চিত করা হয় নাহিদা সুলতানা বৃষ্টিকেও হত্যা করা হয়েছে। এরপর তথ্য নিশ্চিত করে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি পোস্ট করেছেন বৃষ্টির ভাই জাহিদ হাসান প্রান্ত। কিভাবে মারা গেল সেটা তো বিচার চাই অবশ্যই। যে আমার বোন তো আর শুধু শুধু মারা যায় নাই, কিছু তো একটা কাহিনী আছে, কাহিনীটা বের করে জানতে পারছে ভাই যে মারা গেছে, না তোমার রাষ্ট্রে মারা গেছে। এ ঘটনায় এলাকাবাসী ও স্বজনদের মধ্যে গভীর শোক ও ক্ষোভ বিরাজ করছে। হত্যাকাণ্ডের বিচারের পাশাপাশি দ্রুত মরদেহ উদ্ধার করে ফিরিয়ে আনার দাবি জানিয়েছেন তারা। এত বড় একটি রাষ্ট্রে এমন নৃশংসভাবে হত্যা, এটা কোনোভাবে আমরা মেনে নিতে পারতেছি না। আমরা এর সঠিক বিচার চাই। ডক্টরিং করার জন্য ওইটা সে গেছে, তখন উপযুক্ত বিচার যেভাবে বিচার করার জন্য দরকার সেইভাবে বিচার করা। এ ব্যাপারে সব ধরনের সহযোগিতা করতে প্রস্তুত বলে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। সেক্ষেত্রে যদি কেউ যোগাযোগ করে আমরা সেটা দেখবো, ও বিষয় থাকলে সেটা আমাদের কোনো একটা থাকলে আমরা দেখবো। বিদেশি কোনো বিষয় থাকলে সেটা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে বিষয়গুলো দেখা হবে। বৃষ্টির হত্যার মূল কারণ উদ্ঘাটন ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন স্বজন ও এলাকাবাসী। শামস তাবরিজ উচ্ছ্বাস, যমুনা নিউজ। এই ছিল সংবাদ সাদেশের এখনকার আয়োজনে। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।